আসসালামু আলাইকুম। আমি ডক্টর নীলুফা ইয়াসমিন। আমি বর্তমানে এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসাবে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রয়েছি। আজকে আপনাদের সাথে আমার সলভ ক্লাস ক্লিনিক্যাল অ্যান্ড জেনারেল এমব্রায়োলজি প্লাস ক্লিনিক্যাল গাইনোকোলজি। এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের এখানে যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ টপিক মানে থেকে বাছাই করে এই কোশ্চেন গুলো দেওয়া হয়েছে। আশা করি আপনারা সবাই অনেক ভালো পরীক্ষা দিয়েছেন। চলেন আমরা প্রশ্নগুলো সলভ করি। আমি প্রশ্নগুলো সলভ করব, পাশাপাশি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব যে এই প্রশ্নগুলোর সাইড বাই সাইড আর কি কি এমসিকিউ স্টেম হিসাবে আসতে পারে। তাহলে চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা এমসিকিউ দিয়ে শুরু করছি। দেখেন, আমাদের 1 নম্বর এমসিকিউ কি? কমন সাইটস অফ এন্ডোমেট্রিওসিস। তাহলে আমাদের আগে জানতে হবে এন্ডোমেট্রিওসিস কি। এন্ডোমেট্রিওসিস কি? এন্ডোমেট্রিওসিস হচ্ছে প্রেজেন্ট অফ এন্ডোমেট্রিয়াল টিস্যু আদার দেন দ্য সাইট অফ ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম। মানে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামের যে টিস্যু সেগুলা যদি ইউটেরাসে না থেকে অন্য সাইডে থাকে তখনই আমরা সেটাকে বলি এন্ডোমেট্রিওসিস। এখন আমার কোয়েশ্চেন কি? কমন সাইটস অফ এন্ডোমেট্রিওসিস। তাহলে কমন সাইট কি কি বলেন? কমন সাইট নাম্বার ওভারি। ওভারি হচ্ছে ট্রু। পেলভিক পেরিটোনিয়াম, এটাও ট্রু। আম্বিলিকাস ফলস। লাংস ফলস। সিগময়েড কোলন ট্রু। তাহলে আমাদের এখানে সি এন্ড ডি নাম্বার অপশনটা হচ্ছে ফলস। এগুলো কমন সাইট না, এগুলো সাইট অফ এন্ডোমেট্রিওসিস ঠিক আছে, বাট নট কমন। তাহলে আপনার এখানে যদি কোশ্চেনটা আসতো যে শুধু সাইট অফ এন্ডোমেট্রিওসিস, তাহলে কিন্তু কমন সাইট এবং বোথ রেয়ার এন্ড রিমোট দুইটাই দেয়া লাগতো। এখানে কমন সাইট উল্লেখ করে দিয়েছে, এজন্য সি এন্ড ডি হচ্ছে ফলস হবে। তাহলে আমার এটার সাথে আর কি কি জানতে হবে? আদার্স কমন সাইট গুলো কি কি? দেখেন, কমন সাইট অফ এন্ডোমেট্রিওসিস কি? ওভারি, পেলভিক পেরিটোনিয়াম, পাউচ অফ ডগলাস, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, রেক্টোভ্যাজাইনাল সেপ্টাম, সিগময়েড কোলন, অ্যাপেন্ডিক্স, পেলভিক লিম্ফ নোড অ্যান্ড ফ্যালোপিয়ান টিউব। এগুলা হচ্ছে আমার কমন সাইট। তাহলে আপনারা এটার সাথে সাথে কি পড়ে ফেলবেন? রিমোট অ্যান্ড মানে রিমোট অ্যান্ড রেয়ার সাইট যেটাকে বলে। রেয়ার না দিয়ে আপনার অ্যাবনর্মাল সাইট দিতে পারে বা শুধু রিমোট সাইট দিতে পারে। তাহলে আমাদের সেগুলা কি হবে? আম্বিলিকাস, লাংস, প্লুরা, নেজাল মিউকোসা, লেগ, আর্মস, এই সাইট গুলা হচ্ছে আমাদের রেয়ার সাইট। তাহলে একই সাথে আপনারা কমন অ্যান্ড রেয়ার এই দুইটা সাইটই এই কোশ্চিনটা পড়ার সাথে সাথে পড়ে ফেলবেন। নেক্সট কোশ্চিনে যাচ্ছি। দেখেন, আমাদের পরবর্তী কোশ্চিন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তাহলে আপনার এখানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম না এসে পিসিওএস আসতে পারে। শর্ট শর্ট ফর্ম ইউজ করতে পারে। সো আপনাদের এই শর্ট ফর্মটা জেনে রাখতে হবে। আমি জানি আপনারা সবাই এটা জানেন। এখন দেখেন, এখানে কি স্টেম বলেছে? এফএসএইচ নট এলএইচ ইজ এ মেন ফ্যাক্টর। এটা তো ফলস, কারণ এখানে এলএইচটা আপনার হচ্ছে মেন ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এলএইচ মেন ফ্যাক্টর হিসেবে কাজ করে বেড়ে যায়, এর কারণে হচ্ছে এফএসএইচ এলএইচ এর যে রেশিও বা এলএইচ এফএসএইচ এর যে রেশিও, সেই রেশিওটাও আমার অল্টার্ড হয়ে যায়। তাহলে এ নাম্বার স্টেম হচ্ছে ফলস। বি নাম্বার দেখেন, মেনলি ডায়াগনোসড বাই ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি, এটাও ফলস। এটা কেন ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি দিয়ে ডায়াগনোস করা যায় না বলেন তো? কারণ হচ্ছে আমরা কি জানি, পিসিওএস এ একটা পেশেন্ট অবেসিটি ডেভেলপ করে। তো দেখা যাচ্ছে যে মানে কিছু কিছু পেশেন্ট এতই অবেস থাকে যে তাদের হচ্ছে আল্ট্রাসাউন্ড যে প্রোব সেইটা মানে ভালোভাবে অর্গানগুলো দেখাই যায় না। সো সেখানে আনডায়াগনোস থেকে যায়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা আনডায়াগনোস থেকে যায়, বা ডায়াগনোসিস হলেও অ্যাকচুয়াল ডায়াগনোসিসটা হবে না। এজন্য আমার এখানে মেন কিন্তু ট্রান্স অ্যাবডোমিনাল না, ট্রান্স ভ্যাজাইনাল। সি নাম্বার দেখেন, মে কজ ইনফার্টিলিটি, এটা তো ট্রু। ডি নাম্বার হচ্ছে মে স্টার্ট বিফোর ম্যানার্কি অ্যান্ড আফটার মেনোপজ, এটা হচ্ছে ফলস। আমাদের পিসিওএস এটা আমাদের মোস্ট কমন কখন বলেন? মোস্ট কমন হচ্ছে এটা আমাদের কখন হবে? এটা আমাদের রিপ্রোডাক্টিভ এজে হচ্ছে মোস্ট কমন। তাহলে এখানে ম্যানার্কি আফটার মেনোপজ, এটা হচ্ছে ফলস। ই নাম্বার দেখেন, এল এইচ ইস টু এফএসএইচ ডাজ নট নিড মেজার, এটা তো আমার ফলস, কারণ আমি ফার্স্টেই বলেছি যে আমাদের এখানে এলএইচটা বেড়ে যায়, এলএইচ বেড়ে যাওয়ার কারণে এফএসএইচ এলএইচ এর রেশিওটা অল্টার্ড হবে। তাহলে আমাদের তো এটা মেজার করতেই হবে, এটা মেজার না করলে কিভাবে আমরা বুঝতে পারবো? সো আমার এই স্টেমটাও ফলস। এখানে শুধুমাত্র একটা স্টেম টু, সেটা হচ্ছে মে কজ ইনফার্টিলিটি। এক্সপ্লেনেশনটা দেখেন, এই যে এলএইচ লেভেল বেড়ে যায়, রেশিও অল্টার্ড হয়, মেইনলি ডায়াগনোসড বাই ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি, আমি আপনাকে যেটা বলেছি, মে কজ ইনফার্টিলিটি। আর ডি নাম্বার দেখেন, এটা কিন্তু অনেক সময় এসবিএ হিসাবেও চলে আসতে পারে। ইট ইজ দ্য মোস্ট কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার ইন এ ওম্যান অফ রিপ্রোডাক্টিভ এজ। তাহলে রিপ্রোডাক্টিভ এজ এটা হচ্ছে হাইলাইট হাইলাইট করে রাখবেন রিপ্রোডাক্টিভ এজে। অ্যান্ড এফএসএইচ এলএইচ রেশিও এটা ইনক্রিজড।
আর এখান থেকে আর কি পড়তে পারেন, এখানে তো অনেক কিছুই পড়ার আছে, আমি জাস্ট এই কোশ্চেন ওয়াইজ বলতেছি যে পিসিওএস এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল পলিজেনিক ডিজিজ, এই জাস্ট এই কথা জানবেন। আর পিসিওএস নিয়ে তো আরো অনেক পড়া আছে, এটা এতটা গুরুত্বপূর্ণ, মানে এখানে 3 স্টার 4 স্টার যতগুলো স্টার ততগুলো স্টার আপনি দিতে পারেন, এতটাই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখা যাচ্ছে এভরি 1 ইয়ার মানে পর পরে আর কি এই সেশন, এই টপিক থেকে এভরি 1 ইয়ার পর পর কোশ্চেন আছে, সো আপনারা এটা একদম A to Z ভালোভাবে পড়ে ফেলবেন। নেক্সট কোশ্চেন, কজেস অফ হার্সুইটিজম। তাহলে হার্সুইটিজমের কজ কি? স্পাইরোনোলেকটন এটা হচ্ছে ফলস, হাইপার ইনসুলিনেমিয়া ট্রু, ফেনাইটয়েন ট্রু, কুসিং সিনড্রোম ট্রু, কুসিং ডিজিজ এটাও হচ্ছে ট্রু। আর স্পাইরোনোলেকটন এটা ফলস কেন? কারণ এটা আমরা ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করি স্পাইরোনোলেকটন, এটা নট কজ। এটা যদি বলতো যে ট্রিটমেন্ট অফ হার্সুইটিজম তাহলে আপনি স্পাইরোনোলেকটন দিতে পারতেন, এটা হচ্ছে আমাদের ফলস। তাহলে দেখেন আমাদের এ নাম্বার অপশনটা ফলস, বাকি 4টা হচ্ছে ট্রু। এখন এখান থেকে আপনি আর কি কি পড়তে পারেন, হার্সুইটিজমের যে আদার্স ড্রাগ গুলো আছে, যেমন হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হার্সুইটিজম করে, তারপরে ডানাজল হার্সুইটিজম করে। এই যে আদার্স যে ড্রাগ গুলো আছে, এই ড্রাগ গুলো আপনাদের পড়তে হবে, ডানাজল, গ্লুকোকর্টিকয়েড, দেন হচ্ছে সাইক্লোস্পোরিন। এই যে ড্রাগের নামগুলো আপনাদের একটা লিস্ট হিসাবে দেয়া আছে, আপনারা এই ড্রাগের নামগুলো পড়ে ফেলবেন, প্লাস আদার্স যে কজ সেগুলো পড়ে ফেলবেন। নেক্সট কোশ্চেন, হাইপার প্রোল্যাক্টিনেমিয়া। আমাদের বডিতে ব্লাডে যখন প্রোল্যাক্টিন লেভেল বেড়ে যায় তখন আমরা এটাকে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া বলি। এখন হাইপার প্রোল্যাক্টিনেমিয়া আমাদের কখন কখন কোন কোন কন্ডিশনে দেখা যায়, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে দেখেন, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম এটা হচ্ছে ফলস, কুশিং সিনড্রোম ট্রু, অ্যাক্রোমেগালি ট্রু, টিউবারকুলোসিস ট্রু, স্লিপ ট্রু। স্লিপে তো আমাদের প্রোল্যাক্টিন লেভেল বাড়ে, এটা আমরা সবাই জানি, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু। শুধুমাত্র প্রাইমারি হাইপারথাইরয়েডিজম এই অপশনটা শুধু ফলস, কারণ এখানে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া আমাদের কখন দেখা যাবে, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, কোশ্চিনে দেয়া হাইপার থাইরয়েডিজম। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে আমরা হাইপো নাকি হাইপার এটা আমরা মানে দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে আমি জেনে শুনে আমার 1 মার্ক মানে আমার মার্কস কাটা যাচ্ছে, সো এই পয়েন্ট গুলো একটু খেয়াল রাখবেন যে হাইপার বললো নাকি হাইপো বললো। নেক্সট কোয়েশ্চেন, রিগার্ডিং সিমেন অ্যানালাইসিস। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আগেও এটা গুরুত্বপূর্ণ ছিল, এখনো গুরুত্বপূর্ণ, বাট এখানে পার্থক্যটা কি হয়েছে আপনাদের, এটা এখন কেন বেশি গুরুত্বপূর্ণ, কারণ আগের বইয়ের সাথে এখন যে নতুন এডিশন 9th এডিশন, সে বইয়ের রেঞ্জ গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা নতুন এডিশনের রেঞ্জ গুলো পড়বেন অবশ্যই, এবং যেহেতু চেঞ্জ হয়েছে, একটা জিনিস যেটা চেঞ্জ হয় সেটাই তো আমাদের পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, এজন্য এই কোশ্চেনটা খুবই মনোযোগ সহকারে পড়বেন। আমি আপনাদের দেখাই দিব কি কি চেঞ্জ হয়েছে। তাহলে এখানে দেখেন, ভলিউম ইজ 1.8 ml পার ইজাকুলেশন, এটা কিন্তু ফলস হবে। মর্টিলিটি লেস দ্যান 75% ফলস। ভায়াবিলিটি 54% ট্রু। নর্মাল মরফোলজি ইজ 4% ট্রু। আর ভলিউম ইজ 1.4 ml, এটা হচ্ছে ফলস। এখন এগুলো কেন ফলস হলো দেখেন, এই যে এখানে দেখেন, আগের বইতে আমাদের আগের রেফারেন্সে কি দেয়া ছিল, নর্মাল রেফারেন্স ভ্যালু দেখেন 2021, আর এই সাইডে 2010 দেয়া। ভলিউম আগে কিন্তু 1.5 ছিল, এখন আপনার মোর দেন অর ইকুয়াল 1.4, মানে এখন আগে যদি আপনার 1.5 দেয়া থাকতো তাহলে আপনি ট্রু দিতে পারতেন, বাট এখন হচ্ছে 1.4 দিলেও আপনাকে ট্রু দিতে হবে, কারণ ভলিউম মোর দেন অর ইকুয়াল বলছে, সো এই জায়গাটা নোটিস করতে হবে। পিএইচ মোর দেন অর ইকুয়াল 7.2, ঠিক আছে। স্পার্ম কনসেন্ট্রেশন দেখেন, মোর দেন অর ইকুয়াল 15 million/ml। টোটাল স্পার্ম নাম্বার মোর দেন অর ইকুয়াল 39। সবচেয়ে বেশি চেঞ্জ কোন জায়গায় হয়েছে, মর্টিলিটি। মর্টিলিটি দেখেন আগে কি ছিল, প্রোগ্রেসিভলি মর্টাইল ছিল হচ্ছে 32, আর টোটাল মর্টিলিটি ছিল 40। আর এখন টোটাল মর্টিলিটি মোর দেন অর ইকুয়াল 42%, আর নন প্রোগ্রেসিভ মোর দেন অর ইকুয়াল 1, আর প্রোগ্রেসিভ হচ্ছে 30। আপনাদের কোয়েশ্চেনে কি বলছিল দেখেন, মর্টিলিটি বলছে লেস দেন 75, তাহলে কি লেস দেন 75 হবে, হবে না, কারণ এখানে মর্টিলিটি মোর দেন অর ইকুয়াল 42। তারপরে কি বলছিল দেখেন, ফলস আর একটা কোন স্টেম ছিল, ভলিউম। ভলিউম বলছিল 1.4 ml, এখানে ভলিউম দেখেন 1. ভলিউম ইজ 1.4 ml, মোর দেন অর ইকুয়াল 1.4 ml। সো আপনার এখানে মানে শুধু 1.4 না, 1.4 মানে একদম কাটমার্ক হয়ে যাচ্ছে, এখানে আপনি মোর দেন অর ইকুয়াল যদি হইতো তাহলে এটা আমার ট্রু হইতো।
তাহলে এটা হচ্ছে আমাদের নতুন রেফারেন্স আর পুরাতন বইয়ের রেফারেন্সের মধ্যে ডিফারেন্স, এই টেবিলটা অনেক ভালোভাবে পড়তে হবে। অ্যান্ড এটার পাশাপাশি নিচে যে নোমেনক্লেচার গুলো দেয়া, কখন আমরা হচ্ছে অ্যাসপারমিয়া বলবো, কখন হাইপোস্পারমিয়া বলবো, কখন অলিগোস্পারমিয়া বলবো, এই রেঞ্জ গুলা এবং এই নোমেনক্লেচার গুলো পড়ে ফেলবেন। দেখেন, ট্রায়াড অফ এন্ডোমেট্রিওসিস। টায়ার্ড মানে কি? আমরা জানি টায়ার্ড মানে হচ্ছে তিন, তাহলে আমার এখানে তিনটা মানে ক্লিনিক্যাল ফিচার নিয়ে যে টায়ার্ড সেটা চেয়েছে। তাহলে এটার মধ্যে আমার কি ডিসমেনোরিয়া, ডিসপ্যারোনিয়া অ্যান্ড এইউবি। এখানে ইউবি না দিয়ে ডিউবিও দিতে পারে, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। আর দেখেন ডিসকেজিয়া, এটাও কিন্তু একটা এন্ডোমেট্রিওসিসের ফিচার, বাট টায়ার্ড বলছে এজন্য আপনি এটা দিবেন না, আর ইনফার্টিলিটিও দিবেন না। যদি টায়ার্ড না বলতো, শুধু যদি বলতো এন্ডোমেট্রিওসিসে কি কি হয়, তাহলে আপনি এগুলো ট্রু দিতে পারতেন। তাহলে টায়ার্ড যদি বলে তাহলে আপনি এই তিনটাই দিবেন। দেখেন টায়ার্ডটা কি? ডিসমেনোরিয়া, ডিজঅর্ডার অফ মেনস্ট্রুয়েশন, এটা ইউবি ডিউবি সবই হইতে পারে, ডিজঅর্ডার অফ মেনস্ট্রুয়েশন। বা যদি আপনার এখানে মেনোরেজিয়াও দেয়, মানে একদম স্পেসিফিক করে দিল যে ডিজঅর্ডার অফ মেনস্ট্রুয়েশন মানে মেনোরেজিয়া, সেগুলো আপনি ট্রু দাগাবেন। এক কথায় ডিজঅর্ডার অফ মেনস্ট্রুয়েশন থাকলেও ট্রু দাগাবেন, বা মেনস্ট্রুয়েশন রিলেটেড যে ডিজঅর্ডার গুলা, যেমন এই যে আমাদের কোশ্চেনে দেয়া ইউবি, এটা থাকলেও আপনি ট্রু দাগাবেন। আর আরেকটা হচ্ছে ডিসপ্যারোনিয়া, এর সাথে ডিসকেজিয়া এন্ড ডায়ালাকিং পেন। মানে আমরা এটা কি দিয়ে পড়তাম? আমরা পড়তাম, মনে রাখতাম 5D। 5D মানে এন্ডোমেট্রিওসিসের পাঁচটা ফিচার। এখন এটার মধ্যে যদি টায়ার্ড বলে তাহলে তিনটা দাগাবেন, আর যদি টায়ার্ড না উল্লেখ করে দেয় তাহলে টোটাল পাঁচটাই দাগাবেন। এটা নিয়ে কনফিউশন করা যাবে না। রিগার্ডিং ডাইনোজেস্ট, ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট ফর এন্ডোমেট্রিওসিস, হ্যাঁ ঠিক আছে, এটা ট্রু। কজেস অ্যানোবুলেশন, এটা ট্রু। সিলেক্টিভ প্রোজেস্টেরন, ট্রু। ইটস প্রমোট সাইটোকাইন সিক্রেশন, এটা ফলস। এটা কিন্তু সাইটোকাইন সিক্রেশন প্রমোট করে না, বরং ইনহিবিট করে। আর ইট হ্যাজ প্রলিফারেটিভ ইফেক্ট, এটা ফলস, এটা হচ্ছে অ্যান্টি প্রলিফারেটিভ। তাহলে দেখেন, এটা হচ্ছে ডাইনোজেসটা কি? এটা হচ্ছে 19 নট টেস্টোস্টেরন ডেরিভেটিভস, এটার অ্যান্টি প্রলিফারেটিভ ইফেক্ট রয়েছে এবং এটা ইনহিবিট করে সাইটোকাইন সিক্রেশন। তাহলে আমার লাস্টের ডি এন্ড ই নাম্বার অপশন ফলস। এখন আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে। রিগার্ডিং ফাইব্রয়েড, ফাইব্রয়েডে হায়ালিন ডিজেনারেশন ইজ কমন, ট্রু। সেন্টার ইজ লেস্ট ভাস্কুলার, ট্রু। তাহলে সেন্টার যদি লেস্ট ভাস্কুলার হয় তাহলে পেরিফেরি কি লেস্ট হবে? হবে না। তাহলে আমার বোঝাই যাচ্ছে সি নাম্বার অপশন হচ্ছে ফলস। আর ডি নাম্বার অপশন কি? ডি নাম্বার, ফাইব্রয়েড ইজ কম্পোজড অফ ফলস ক্যাপসুল, ট্রু। ডিজেনারেশন ইজ কমন ইন পেরিফেরি, এটা হচ্ছে ফলস। তাহলে আপনার এখানে দুইটা কথা মনে রাখতে হবে, সেন্টার হচ্ছে লেস ভাস্কুলার হবে, আর পেরিফেরি মোর ভাস্কুলার হবে। আর সেন্টার লেস ভাস্কুলার মানে ডিজেনারেশনও এটা হচ্ছে কমন কোথায়? সেন্টারে। তাহলে সেন্টার দিয়ে দুইটা কথা, সেন্টার হচ্ছে লেস্ট ভাস্কুলার অ্যান্ড ডিজেনারেশন কমন সেন্টারে, দুইটা সেন্টার দিয়ে মনে রাখবেন। আর এই দুইটা মনে রাখলে এগুলোর অপোজিট করলেই আপনি হচ্ছে পেরিফেরির যে অ্যান্সার সেটা পেয়ে যাবেন, যে কোনটা লেস্ট ভাস্কুলার না, পেরিফেরি। ডিজেনারেশন কোথায় কমন না, পেরিফেরি। তাহলে এটা হচ্ছে আমার ফাইব্রয়েডের কোশ্চেন। আর ফাইব্রয়েডের আরেকটা যে কোশ্চেন আছে এসবিআই হিসাবে, সেটা তো আপনারা জানেন, যেটা হচ্ছে মোস্ট কমন সলিড টিউমার। মোস্ট কমন সলিড, এবং সেটা অবশ্যই বিনাইন টিউমার। ফাইব্রয়েড কিন্তু ম্যালিগনেন্ট না, বিনাইন। তাহলে মোস্ট কমন সলিড বিনাইন টিউমার। নেক্সট কোয়েশ্চেন, আবারও পিসিওএস নিয়ে। তাহলে ইন পিসিওএস ফলোইং হরমোন ডিক্লাইন, কি কি ডিক্লাইন হয় বলেন? এখানে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন তো হবে না কারণ ইস্ট্রোজেন বাড়বে। সেরাম হিউম্যান বাইন্ডিং গ্লোবিউলিন, এইটা ট্রু। প্রোজেস্টেরন ট্রু। অ্যান্ড এফএসএইচ। তাহলে আমার এখানে মনে রাখবেন আপনি যে দুইটা বাড়ে তিনটা কমে। দুইটা বাড়ে কি কি? ইস্ট্রোজেন আর এলএইচ বাড়ে। দুইটা বাড়ে ইস্ট্রোজেন, এলএইচ বাড়ে, তিনটা কমে। বাকি যেগুলো আছে সেগুলাই কমে। ইস্ট্রোজেন যদি বাড়ে তাহলে তার অপোজিট প্রোজেস্টেরন কমে, এলএইচ বাড়ে মানে এফএসএইচ কমে, এইভাবে মনে রাখতে পারেন আর কি। দুইটা বাড়ে তিনটা কমে, এইভাবে এটা মনে রাখতে পারেন। আর পিসিওএস থেকে তো আমি আগেই বলেছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার সাথে আর কি কি পড়বেন? এটার সাথে যেমন আপনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তাহলে এটার সাথে আপনি কি পড়তে পারেন? যে আমরা কখন এটাকে পলিসিস্টিক বলবো, মানে দ্যাট মিনস সিস্ট কয়টার বেশি হলে আমরা এটাকে পলিসিস্টিক বলবো, এটা আপনি জানতে পারেন। তারপর হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ওভারির ভলিউমটা কি টাইপের হবে, এগুলো আপনি সাইড বাই সাইড পড়ে ফেলবেন। তাহলে একটা কোয়েশ্চেন সলভ করতে যে আপনার সাইড বাই সাইড যতগুলো পড়া আসবে সবগুলো যদি আপনি সাথে সাথে বই থেকে পড়ে ফেলেন, তাহলে দেখবেন আপনাদের প্রিপারেশনটা অনেক ভালো হয়েছে, একটার সাথে আরেকটা কোরিলেট করতে পারবেন, তখন পরীক্ষার হলে গিয়েও মনে পড়বে। দেখেন আমাদের 10 নম্বর কোয়েশ্চেন, রিগার্ডিং আশারম্যান সিনড্রোম।
তাহলে আগে বলেন যে আশারম্যান সিনড্রোমের আরেক নাম কি? আরেক নাম বলতে আমি বোঝাতে চাচ্ছি সিনোনিম। তাহলে সিনোনিম হচ্ছে ইউটেরাইন সাইনেকিয়া। এখন ইউটেরাইন সাইনেকিয়া মানে কি? অ্যাডহেশন ফর্মেশন হবে ইউটেরাসে, ফর্মেশন অফ দ্য ইউটেরাইন অ্যাডহেশন। এখন আমরা কোশ্চিন সলভ করি, দেখেন। কনফার্মেটরি টেস্ট হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি। হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি না, এটা হচ্ছে ফলস। বি নাম্বার দেখেন, হানিকম অ্যাপিয়ারেন্স ইন হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি। হ্যাঁ, এটা ট্রু। আমরা আসারম্যান সিনড্রোম আমরা এই যে এটা আমাদের এসবিএ হিসাবে যখন দেয় তখন একটা সিনারিওতে উল্লেখ করে দেয় যে একটা পেশেন্ট আসছে, তার হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি রিপোর্ট নিয়ে সেখানে হানিকম অ্যাপিয়ারেন্স পাওয়া গেছে। তাহলে এটা কি সিনড্রোম? তখন আমরা সহজেই বলতে পারি এটা আশারম্যান সিনড্রোম। তারপরে দেখেন, প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট ইজ পজিটিভ, এটা না, এটা হবে নেগেটিভ। অ্যানাদার নেম ইজ অ্যামেনোরিয়া ট্রমাটিকা। এই নামটা একটু আনকমন, এই জন্য এই নামটা অনেক ভালোভাবে পড়বেন। কারণ আনকমন জিনিস আমাদের দিতে বেশি পছন্দ করে আর কি, আমাদের যে টিচাররা আর কি, রেসপেক্টেড টিচার, তারা পছন্দ করে কারণ জানে যে এগুলো আমরা পারি, এগুলো আমরা পড়ি পারি, বা আমরা পারি না, যেটা ভেবেই হোক এই নামগুলো পড়ে ফেলবেন কারণ এই নামগুলো আসে। তাহলে আপনি আসার মানের একটা তো ইউটেরাইন সাইনে কি আমি আগেই বলেছি, আর এখানে ডি নাম্বার অপশনে আছে অ্যামেনোরিয়া ট্রমাটিকা। সো এই দুইটা পড়ে ফেলবেন। পেশেন্ট ক্যান বি প্রেগনেন্ট, এটা ট্রু। তাহলে দেখেন আমরা ওখানে আমাদের কি ছিল, কনফার্মেটরি টেস্ট ছিল হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি। হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি হবে না, কনফার্মেটরি টেস্ট হবে হিস্টেরোস্কোপি। হিস্টেরোস্কোপি। আর এটা হচ্ছে কজ অফ সেকেন্ডারি অ্যামেনোরিয়া, এটা মনে রাখবেন। অনেক সময় আপনার এখানে সাইড বাই সাইড আরেকটা এমসিকিউ এর স্টেম আসতে পারে যে কজ অফ প্রাইমারি অ্যামেনোরিয়া। তাহলে তখন আমাদের সেটা ফলস দেখাতে হবে কারণ এটা হচ্ছে কজ অফ সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তাহলে আমার 10 নম্বর কোশ্চেন শেষ। আসেন 11 নম্বর কোশ্চেন, পলিহাইড্রামনিয়ন্স। পলিহাইড্রামনিয়ন্স এই টপিকটা নিয়ে আসলে মানে বললে আমি যতটুকু বলবো কম হয়ে যাবে, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে অ্যাবনর্মালিটি অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড ডিজঅর্ডার, পলিহাইড্রামনিয়ন অ্যান্ড পলিহাইড্রামনিয়ন অলিগোহাইড্রামনিয়ন, এই দুইটার রেঞ্জ সহকারে পড়ে ফেলবেন যে কখন আমরা পলি বলবো। আমরা কি জানি যখন হচ্ছে অ্যামনিওটিক, এখন পলি আসছে আমি পলি নিয়েই কথা বলি, কখন আমরা পলিহাইড্রামনিয়ন বলবো? যখন হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউমটা 2000 ml পার ক্রস করে যাবে তখন। আর যদি আমি এফআই মানে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স যদি বলি তাহলে সেটা হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, এটা মনে রাখবেন। আর যদি আমি এমভিপি, যে যে একটা ভার্টিক্যাল যে পকেট, সেই পকেটের হিসাবে যদি আমি বলি তাহলে মোর দ্যান 8 সেন্টিমিটার। তাহলে আমার পলির তিনটা রেঞ্জ গেল, অ্যামনিওটিক ফ্লুইড অনুযায়ী কখন আমি পলি বলবো, এএফআই অনুযায়ী কখন পলি বলবো, এমভিপি অনুযায়ী কখন পলি বলবো। দ্যাটস সিমিলিয়ারলি এই পলিহাইড্রামনিয়নের পাশাপাশি কখন আমরা অলিগো বলবো, এই রেঞ্জগুলো আপনারা পড়ে ফেলবেন। তাহলে এটার মধ্যে আমাদের দেখেন, এখন আমরা কোশ্চেনটা সলভ করি। পলিহাইড্রামনিয়ন মিন্স এক্সেস অ্যামনিওটিক ফ্লুইড ডিউ টু কি? অ্যানেনক্যাফালি। তাহলে অ্যানেনক্যাফালি আমার ট্রু হবে। অ্যানেনক্যাফালি কারণ আমার হচ্ছে ভর থাকতেছে না, সো আমার যে ব্রেন ম্যাটেরিয়াল যেগুলা সেগুলো সব বাইরে চলে আসতেছে, ফ্লুইড বেড়ে যাচ্ছে, এজন্য এটা হচ্ছে ট্রু। ইসোফেজিয়াল অ্যাট্রোসিয়া, এটাও ট্রু। আমরা বলতে আমাদের যে বেবিরা হচ্ছে সলো করতে পারে না যেহেতু ইসোফেজিয়াল অ্যাট্রোসিয়া, সো আমাদের ফ্লুইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। রেনাল অ্যাজেনেসিস, এটা কিন্তু ফলস হবে। দেখেন আপনি এটা মনে রাখতে পারেন যে একটা বাচ্চার কিডনি তৈরি হয় নাই, অ্যাজেনেসিস তৈরি হয় নাই, বা কোনো একটা ঝামেলা আছে, তাহলে সে তো ইউরিন প্রোডাকশন করতে পারবে না। আর ইউরিন তো একটা ইম্পর্টেন্ট কম্পোজিশন, তাহলে ইউরিনই যদি প্রোডাকশন করতে না পারে তাহলে নিশ্চয়ই তার পলিহাইড্রামনিয়ন হবে না, কি হবে? অলিগোহাইড্রামনিয়ন হবে। ম্যাটার্নাল ডায়াবেটিস, এটা ট্রু। ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, এটা ফলস। ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির কারণে আমাদের অলিগোহাইড্রামনিয়ন হয়। আর এখানে দেখেন ডি নাম্বার অপশনে যে ম্যাটার্নাল ডায়াবেটিস, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ দেখা যাচ্ছে আপনার এখানে সবগুলা কজ দিয়ে বলবে এই কজগুলোর মধ্যে কোনটা বেশি হয়, তখন আপনি বলবেন ম্যাটার্নাল ডায়াবেটিস। আর ম্যাটার্নাল হাইপারটেনশনে তখন কিন্তু অলিগোহাইড্রামনিয়ন হয়। তাহলে আমি পলিহাইড্রামনিয়ন থেকে এই কোশ্চেনটা সলভ করার পাশাপাশি আপনাদের আরো অনেক কথা বলে দিলাম, ফ্লুইডের রেঞ্জ গুলো বলার চেষ্টা করেছি। সাইড বাই সাইড আপনারা অলিগোটা নিজে নিজে পড়ে ফেলবেন, তারপরে পলির ক্ষেত্রে কোনটা কমন, অলিগোর ক্ষেত্রে কোনটা কমন, এগুলো পড়ে ফেলবেন। এগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিবারই এখান থেকে কোশ্চেন আসে, হয় পলি না হয় অলিগো, যে কোনো একটা থেকে কোশ্চেন আসে। তাহলে রেনাল অ্যাজেনেসিস এন্ড ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, এটা হচ্ছে কজেস অফ অলিগোহাইড্রামনিয়ন। নেক্সট কোশ্চেন, দ্য ক্রাইটেরিয়া বিলংস টু মোনোজাইগোটিক টুইন, তার মানে আমার এটা মাল্টিপল প্রেগনেন্সি বা টুইন প্রেগনেন্সি থেকে কোশ্চেনটা আসছে। তাহলে মোনোজাইগোটিক টুইন আমরা এটা জানি, টু এমব্রায়োস হ্যাভ এ কমন প্লাসেন্টা এন্ড এ কমন কোরিওনিক ক্যাভিটি বাট সেপারেট অ্যামনিওটিক ক্যাভিটি, এটা ট্রু। সেক্স, এটা আমরা জানি যে মোনোজাইগোটিক সেক্স হচ্ছে সেম হবে, তাহলে নট সেম বলেছে, সো এটা ফলস। ডেভেলপড ফ্রম সিঙ্গেল ওভাম, ট্রু। ওভাম ফার্টিলাইজড বাই টু সেপারেট স্পার্ম, এটা হচ্ছে ফলস। সেপারেট হলে মানে আমার মোনোজাইগোটিক হইতো না, ডাইজাইগোটিক হইতো।
টুইন টুইন ট্রান্সফিউশন অকার ইন 15% কেসেস, এটা ট্রু। তাহলে মনোজাইগোটিক টুইন এটা ডেভেলপস করে সিঙ্গেল ফার্টিলাইজড ওভাম থেকে। আর এখানে গুরুত্বপূর্ণ যেটা, যে মনোজাইগোটিক টুইনস এর আরেক নাম কি, আইডেন্টিক্যাল টুইন। এই সেক্স ইজ অলওয়েজ সেম। এই যে কয়েকটা ইনফরমেশন আছে আপনাদের বই বলেন বা লেকচার শিট বলেন, মনোজাইগোটিক আর ডাইজাইগোটিকের যে একটা ডিফারেন্স আছে সেটা ভালোভাবে পড়ে ফেলবেন, তাহলে এখান থেকে অনেক কোশ্চেন পাবেন। প্লাস আজকের এমসিকিউতে কয়েকটা কোশ্চেন আছে মাল্টিপল প্রেগন্যান্সি থেকে, যেগুলো হয়তো আপনার কাছে একটু আনকমন লাগতে পারে, বাট আজকে পরীক্ষা দেওয়ার ফলে এই কোশ্চেন গুলো আপনাদের পড়া হয়ে যাবে, এগুলো আপনাদের আর বই খুলে পড়তে হবে না। নেক্সট কোশ্চেন দেখেন, এটা থেকে একদম আমার কিচ্ছু বলার নাই, মানে জেনারেল থেকে পরীক্ষার আগের রাতে যদি বলেন কি পড়বেন, আর্চ পাউচ ক্লেপ্ট এগুলো পড়ে যেতেই হবে, এগুলো বাদ রেখে পরীক্ষার রুমে যাওয়া যাবে না। তাহলে আমাদের দেখেন কোশ্চেন, দ্য ফলোইং স্কেলেটন ডেভেলপস ফ্রম ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ। মিকেলস কার্টিলেজ ট্রু, ম্যালিয়াস ইনকাস এই দুইটা ট্রু, বাট স্টেপিস এটা কিন্তু ফলস, এটা কিন্তু ফার্স্ট থেকে আসে না। ম্যাকজিলা এটা ট্রু, তাহলে এখানে সবগুলোই ট্রু, শুধুমাত্র স্টেপিসটা ফলস। স্টেপিস আছে আমার সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। আপনারা পুরো আর্চ পাউচ ক্লেপ্ট এটা আমি একদম বলবো না, কিছুই বলবো না, এটা পুরো ছক থেকে মুখস্থ পড়ে ফেলবেন। এরকম আর একটা টপিক হচ্ছে একটোডার্মাল ডেরিভেটিভ, শুধু একটোডার্ম না, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এখান থেকে কোনটা কি আসে, এটাও হচ্ছে পরীক্ষার আগের রাতে দেখার মতো একটা টপিক। আপনি জেনারেল এমব্রায়োলজি থেকে যদি দুইটা দেখতে চান, একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম, আর্চ পাউচ ক্লেপ্ট, এটা হচ্ছে জেনারেল এমব্রায়োলজি। আর ক্লিনিক্যাল থেকে তো অসংখ্য টপিক আছে অ্যামনিওটিক, যেগুলো আর কি গ্রস অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডার, আম্বিলিকাল কর্ড নিয়ে কোশ্চিন আসে, প্লাসেন্টা নিয়ে কোশ্চিন আসে, এগুলো তো পড়তে হবে। বাট জেনারেল থেকে একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম আর আর্চ পাউচ ক্লেপ্ট এগুলো বাদ দিয়ে পরীক্ষা রুমে যাওয়ার কথা চিন্তাও করা যাবে না, এতটা গুরুত্বপূর্ণ টপিক। তাহলে সেম এটাও আমি কিছু বলতেছি না। একটোডার্মাল ডেরিভেটিভস দেখেন, কার্টিলেজ, কার্টিলেজ হচ্ছে ফলস। ক্রোমাফিন অর্গান ট্রু, প্যারানাজাল সাইনাস ট্রু, পিটুইটারি গ্ল্যান্ড ট্রু, সুপ্রারেনাল গ্ল্যান্ড এটা হচ্ছে ফলস। এই দুইটা কোথায় থেকে আসে, মেজোডার্ম থেকে আসে, মেজোডার্মাল লেয়ার। সরি, দেখেন আমরা কোথায় ছিলাম, 15 নাম্বার কোশ্চেন। 15 নাম্বার কোশ্চেন কি, অ্যামনিওটিক ফ্লুইড, অ্যানাদার মানে ইম্পর্টেন্ট টপিক। এই অ্যামনিওটিক ফ্লুইড থেকে এত পড়া, মানে আমি বলে শেষ হবে না। অ্যামনিওটিক ফ্লুইডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যামনিওটিক ফ্লুইড এন্ড বোথ ইটস ডিসঅর্ডার খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন আমরা প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। কালারলেস ইন আর্লি প্রেগনেন্সি, অ্যামনিওটিক ফ্লুইড ঠিক আছে, এটা আর্লি প্রেগনেন্সিতে কালারলেস থাকে। ফেন্টলি অ্যালকালাইন, এটা ট্রু। মিজার্স অ্যাবাউট 400 ml অ্যাট 14 উইকস, এটা হচ্ছে ফলস, 14 উইকস হবে না। রিপ্লেসড ইন এভরি 3 আওয়ার্স, এটা ট্রু। স্যাফরন কালার সাজেস্ট আর এইচ ইনকম্পিটিবিলিটি, এটা ফলস। স্যাফরন কালার কি হবে, আর এইচ ইনকম্পিটিবিলিটি না, আর এইচ ইনকম্পিটিবিলিটিতে আমার পাওয়া যাবে গোল্ডেন কালার। আর 40 ml ওখানে দেওয়া ছিল 12 উইকস, এটা কিন্তু 12 উইকস না, এটা হবে 20 উইকস। তাহলে এখান থেকে আপনার যেহেতু উইকস নিয়ে কোশ্চেন আসছে, সো আপনি এখানে অন্য উইকস গুলো পড়ে ফেলবেন। অন্য উইকস গুলো আমরা কি জানি, আসলে আমি একটু আপনারা জানেন যদিও, এগুলো বইতে আছে, যেমন হচ্ছে ফার্স্টে কি 12 উইকস। আচ্ছা এখানে লিখলে তো দেখবেন না সাইড, দেখেন 12 উইকস, 12 উইকস, 12 উইকসে আমরা কত জানি, 50। 12 উইকসে 50 ml, 50 ml ঠিক আছে। তারপরে 12 এর পরে আসবে কত বলেন, 12 এর পরে আসবে 14 উইকস। 14 উইকসে, 14 উইকস না 20 উইকস, 12 উইকসের পরে আপনারা পড়বেন 20 উইকস। 12 উইকসে 50, আর 20 উইকসে এই যে 400, এই যে 400টা এটা তো 14 হবে না, এটা হচ্ছে 20 হবে। আর আরেকটা একদম লাস্টে 36 থেকে 38, তখন নিয়ার অ্যাবাউট 1 লিটার। এটা যে একদম অ্যাকুরেট 1 লিটারই হবে এরকম না, অ্যাবাউট 1 লিটার বলবেন, অ্যাবাউট 1 লিটার। তাহলে আমরা এখানে তিনটা রেঞ্জ পড়লাম, 12 উইকস পড়লাম, 20 উইকস পড়লাম, আর 36 থেকে 38 পড়লাম। আর এখন হচ্ছে কালার, দেখেন স্যাফরন কালার আর ইজ ইনকম্পিটিবল বলছে, আমরা এটা কি জানলাম যে গোল্ডেন, গোল্ডেন কালার হচ্ছে আর এইচ ইনকম্পিটিবিলিটি, নট স্যাফরন। তাহলে আর কি কি কালার, স্যাফরন কালার, স্যাফরন কালারের আরেক নাম হচ্ছে গ্রিনিশ ইয়েলো, গ্রিনিশ ইয়েলো এটা একটু মনে রাখবেন। স্যাফরন কালারের আরেক নাম গ্রিনিশ ইয়েলো কালার, গ্রিনিশ ইয়েলো। এই গ্রিনিশ ইয়েলোর আরেক নাম হচ্ছে স্যাফরন, এটা হচ্ছে পোস্ট ম্যাচুরিটিতে পাওয়া যাবে। আর ডার্ক কালার এটা হচ্ছে কনসিল্ড অ্যাক্সিডেন্টাল হেমোরেজ, মানে হেমোরেজ, অ্যাক্সিডেন্টাল হেমোরেজ বা কনসিল্ড অ্যাক্সিডেন্টাল হেমোরেজ, এটা হচ্ছে আপনার ডার্ক কালার পাওয়া যাবে।
আর আমরা যেটা একদম অনেক কমন, আমরা কি জানি যে মিউকোনিয়াম স্টেন্ট, ফিটাল ডিস্ট্রেস হলে আমরা মিউকোনিয়াম স্টেন্ট পাই। এটা আর আমি লিখছি না, এটা আপনারা পারবেন। আর মিউকোনিয়াম স্টেন্ট মানে কালারটা একটু গ্রিন টাইপের হবে, ফিটাল ডিস্ট্রেসে আমরা মিউকোনিয়াম স্টেন্ট পাবো। তাহলে এখান থেকে আমি গুরুত্বপূর্ণ বললাম কি, এই কোশ্চিনের পাশাপাশি সাইড বাই সাইড আপনি পড়লেন কি কি, যে কত উইকস ফ্লুইডের মেজারমেন্টটা কত হয় এবং কালারটা কখন কিরকম থাকে। এবং এইখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমি এখন একটু বলে ফেলি, সেটা হচ্ছে আমনিওটিক ফ্লুইডের পিএইচ যদি আসে, সেটা আমরা অবশ্যই অ্যালকালাইন দাগাবো। ব্লাডের পিএইচ আসলেও সেটা আমরা অ্যালকালাইন দাগাবো। বাট যদি অ্যামনিওটিক ফ্লুইড অ্যান্ড ব্লাডের পিএইচ এর কম্পারিজন বলে, তখন কিন্তু আপনার এটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা কোশ্চেন ওয়াইজ দাগাতে হবে। মানে অ্যামনিওটিক ফ্লুইড এবং ব্লাডের পিএইচ কত আমরা জানি 7.35 থেকে 7.45, আর অ্যামনিওটিক ফ্লুইডের পিএইচ শুরু হয় 7.1 থেকে। তাহলে আপনার ব্লাডের তুলনায় ব্লাডের তুলনায় অ্যামনিওটিক ফ্লুইডটা বেশি অ্যাসিডিক হলো না? যদি ব্লাডের সাথে কম্প্যারিজন আসে তাহলে হচ্ছে আপনি অ্যামনিওটিক ফ্লুইডকে অ্যাসিডিক দাগাবেন। কম্পেয়ার উইথ ব্লাড, আমি কিন্তু আবারও বলছি, যদি ব্লাডের সাথে কম্পেয়ার করে বলে তাহলে অ্যাসিডিক দাগাবেন, আদারওয়াইজ ব্লাডের পিএইচও অ্যালকালাইন, অ্যামনিওটিক ফ্লুইডের পিএইচও অ্যালকালাইন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন, প্লাসেন্টাল ফাংশন। এটাও গুরুত্বপূর্ণ। দ্য প্লাসেন্টা অ্যাক্ট এজ এ ব্যারিয়ার টু প্রিভেন্ট ওয়াল সাবস্টেন্স ফ্রম পাসিং বিটুইন ইন মাদার অ্যান্ড দ্য ফিটাস। এটা তো অবশ্যই ফলস, কারণ ওয়াল সাবস্টেন্স হবে না। সব সাবস্টেন্স যদি মানে ব্যারিয়ার করে দেয় তাহলে তো আমার ফিটাস কোনো নিউট্রিশন পাবে না, সো এটা অল সাবস্টেন্স হবে না। 2 নাম্বার দেখেন, দ্য প্লাসেন্টা ইজ ফর্মড সোললি ফ্রম ম্যাটার্নাল টিস্যু। এটাও আমার ফলস, এখানে ম্যাটার্নালও থাকবে, ফিটাল কম্পোনেন্টও থাকবে। 3 নাম্বার, দ্য প্লাসেন্টা ইজ রেসপন্সিবল ফর দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস, নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াস্ট প্রোডাক্ট বিটুইন দ্য মাদার অ্যান্ড দ্য ফিটাস। এটা ট্রু। D নাম্বার দেখেন, দ্য প্লাসেন্টা হেল্পস প্রোটেক্ট দ্য ফিটাস ফ্রম ইনফেকশন বাই প্রোভাইডিং অ্যান ইমিউনোলজিক্যাল ব্যারিয়ার। এটাও ট্রু। E নাম্বার, the placenta produces hormones such as human chorionic gonadotropin, progesterone. এগুলো ট্রু। তাহলে এখানে আমাদের এ এন্ড বি ফলস। এ কেন ফলস? কারণ এখানে ওয়াল সাবস্টেন্স বলেছে। বি নাম্বার সোললি ম্যাটার্নাল টিস্যু, এজন্য ফলস। নেক্সট কোশ্চেন, প্লাসেন্টাল এজিং। প্লাসেন্টাল এজিং ইনক্লুড অ্যাপিয়ারেন্স অফ সিনসাইটিয়াল নট। ঠিক আছে, এটা ট্রু। কমপ্লিট ডিসঅ্যাপিয়ারেন্স অফ ট্রফোব্লাস্টিক সেল, এটা কমপ্লিট না, পার্শিয়াল হবে। ডিপোজিশন অফ ফিব্রিন অন দ্য ভিলাই, ট্রু। ইনক্রিজ হব্বা সেল নাম্বার, ফলস, ডিক্রিজ হবে। থিনিং অফ বেসমেন্ট লেয়ার অফ দ্য ফিটাল এন্ডোথেলিয়াম, এটাও ফলস, এখানে হবে থিকেনিং হবে। তাহলে আমার এখানে শুধুমাত্র এ অ্যান্ড সি নাম্বার ট্রু, বাকি অপশনগুলো ফলস। এক্সপ্লেনেশনটা আমি বলে দিলাম। এখন এখান থেকে আপনি আর কি কি পড়বেন? প্লাসেন্টা থেকে তো আসলে পড়ার জিনিসের কোনো শেষ নাই। বাট এমনি গ্রসলি কি পড়বেন? প্লাসেন্টাল ফিজিওলজি, যে এটার ওয়েট কত, সেন্টারে থিকনেস কত থাকে, এটা পড়তে পারেন। তারপরে ফার্স্টে আমার প্লাসেন্টাল লেয়ারে কয়টা থাকে, পরবর্তীতে এটা ডিজ্যাপিয়ার, কোনটা ডিজ্যাপিয়ার হয়ে যায়, এটা পড়তে পারেন। আর আরেকটা পড়তে পারেন যে সিনসাইটিয়াল নট নিয়ে একটু কথাবার্তা, যে সিনসাইটিয়াল নট যেটা, এটা হচ্ছে আমার ফলস নট। এটা আসতে পারে কিন্তু, যে এটা কি ট্রু নট নাকি ফলস নট। সিনসাইটিয়াল নট হচ্ছে ফলস নট। সিনসাইটিয়াল নটটা কি? জাস্ট অ্যাকুমুলেশন অফ সিনসাইটোট্রফোব্লাস্টিক সেল। তাহলে আমার এই যে সিনসাইটোট্রফোব্লাস্ট সেল অ্যাকুমুলেশন হয়ে একটা নটের মতো হচ্ছে, এই জন্য এটা হচ্ছে ফলস নট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ ট্রু? এটাও একদম, আমি তো আগেই বলেছি আর্চ পাউচ ক্লেপ্ট নিয়ে আসলে পড়ানোর কিছু নাই, মুখস্থ। দেখেন, পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসল ডিরাইভড ফ্রম ফার্স্ট আর্চ, এটা ফলস। অ্যান্টেরিয়র বেলি ডিরাইভড ফ্রম হাইওয়েড আর্চ, এটাও ফলস। এই দুইটা জাস্ট রিভার্স হবে। ম্যালিয়াস ইনকাস স্টেপিস হাইওয়েড আর্চ, ফলস। ম্যালিয়াস ইনকাস ফার্স্ট থেকে আসে আর স্টেপিস তার সেকেন্ড থেকে আসে, এটা আমরা আগের কোশ্চেনেও পেয়েছিলাম। D নাম্বার, রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারিজ আর ডিরাইভড ফ্রম সিক্স আর্চ, এটা ট্রু। সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইজ ডিরাইভড ফ্রম ফোর্থ পাউচ, ট্রু। তাহলে আমার এখানে এ অ্যান্ড বিটা ভাইস ভার্সা, আর ম্যালিয়াস ইনকাস হচ্ছে ফার্স্ট থেকে আসে, স্টেপিসটা সেকেন্ড থেকে আসে। দেখেন, এই কোশ্চেনটা দেওয়া হয়েছে আপনার এখানে, এই যে আর্চ পাউচ ক্লেপ্ট, এটা এটা হচ্ছে আর্চের ছক। এটা তো আপনাদের লেকচার শিটে আছে, বই থেকে, বইয়েও আছে, আপনারা এটা পড়ে ফেলবেন। কোন নার্ভটা কোথায় সাপ্লাই দিচ্ছে, মাসল কোনটা, স্কেলেটন কোনটা, এগুলো পড়ে ফেলবেন। নেক্সট কোশ্চেন, হুইচ আর দ্য অ্যাবনর্মাল সাইট অফ ইমপ্ল্যান্টেশন? তাহলে দেখেন, থোরাসিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটিতে কি হওয়া সম্ভব?
তাহলে এটা আমার হচ্ছে ফলস। অ্যাম্পুলারি রিজিয়ন অফ দ্য ইউটেরাইন টিউব, ঠিক আছে, ট্রু। এক্সটার্নাল ওয়াস না, এটা ইন্টারনাল ওয়াস হবে। ইন্টারস্টেশিয়াল টিউবাল ইমপ্ল্যান্টেশন ট্রু, ওভারিয়ান ইমপ্ল্যান্টেশন ট্রু। তাহলে দেখেন আমাদের অ্যাবনর্মাল সাইট গুলো কি, অ্যাবডোমিনাল ক্যাভিটি যদি বলতো তাহলে আপনি ট্রু দিতেন। থোরাসিক ক্যাভিটি একদম চেস্টের মানে চেস্ট হলে উঠে যাচ্ছে, এজন্য এটা হচ্ছে কিন্তু ফলস। এখন অ্যাবডোমিনাল ক্যাভিটি বা পাউচ অফ ডগলাস যেটাই দিক আপনি এমসিকিউ আসলে ট্রু দিবেন, ইন্টারনাল ওয়াস দিবেন ট্রু। আর ওখানে আমাদের কোশ্চেনে ছিল এক্সটার্নাল ওয়াস। এখন এখানে দেখেন আদার্স ইম্পর্টেন্ট টপিক ইমপ্ল্যান্টেশন থেকে তো আরো অনেক কিছুই পড়ার আছে, বাট এমনি গ্রসলি কি পড়বেন যে আমাদের ইমপ্ল্যান্টেশনটা কখন হয়, তারপর নর্মাল সাইটটা কোথায়, পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউটেরাস ক্লোজ টু দ্য ফান্ডাস, আর ইমপ্ল্যান্টেশন কমপ্লিট হয় 11th অন 12th ডে, 11 থেকে 12। আবারও অ্যামনিওটিক ফ্লুইডের কোশ্চেন। অ্যামনিওটিক ফ্লুইড অ্যালকালাইন পিএইচ, এটা আমি আগেই ক্লিয়ার করে ফেলেছি। রিচ অফ প্রোটিন, এখানে এটা হবে রিচ অফ ওয়াটার, কারণ এখানে কি, এখানে তো মোস্ট অফ দ্য পোর্শনই ওয়াটার, সো এটা ফলস। মেইন সোর্স অফ নিউট্রিশন ফর দ্য ফিটাস, এটা ফলস। ফিটাস সলো অ্যাবাউট 300 ml অফ লাইকোরেড, এটা ট্রু। অ্যান্ড 50 ml টু 1 লিটার, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, স্টার্ট ফর 5 উইক। 5 উইক না, এটা 12 উইক। এই আমি অ্যামাউন্ট নিয়ে কথা আগের কোশ্চেনে বলে ফেলেছি। তাহলে আমার এখানে ওয়াটার 98 থেকে 99, আর 50 ml এটা 12 উইকস এ, নট 5 উইকস। আর পিএইচ নিয়ে আগেই বলে ফেলেছি। রিগার্ডিং প্লাসেন্টা, ওই যে আমি আপনাকে বললাম সাইড বাই সাইড কি পড়বেন, প্লাসেন্টাল ফিজিওলজি, যে প্লাসেন্টার ওয়েট কত, তাহলে দেখেন 1500 গ্রাম। 1500 গ্রাম কি সঠিক? সঠিক না, 500 হবে। 3 সেন্টিমিটার থিক অ্যাট সেন্টার, ট্রু। সিক্রেটস হরমোন, ট্রু। ম্যাটার্নাল ব্লাড পার্শিয়ালি মিক্সড উইথ ফিটাল ব্লাড, ট্রু। কোরিওনিক ফ্রন্ডোসাম ইজ দ্য ফিটাল পার্ট, ট্রু। Next, following events occur when the embryo is 4 to 14 millimeter in size. এটা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এটা একটা ছক থেকে নেওয়া হয়েছে, বাট আপনাদের এখানে ঝামেলাটা যেটা হয়েছে, ছকের মধ্যে তো দেয়া আছে কত উইকস থেকে কতর মধ্যে কি কি হবে, বাট এখানে আপনার একটা সাইজ বলে দিছে 4 to 15 মিলিমিটার। তাহলে 4 to, আমি আগে আপনাকে বক্সটা দেখাই। 4 to 15 মিলিমিটার, দেখেন 4 to 15 মিলিমিটার হবে আমার 4 to 6 উইকসে। এই যে দেখেন 4 to 15 মিলিমিটার কোথায় লেখা, দেখেন এই যে উইকস 3 নম্বরে, দেখেন উইকস 4 to 6 পোস্ট কনসেপশন, এটার নিচে লেখা দেখেন 4 to 15 মিলিমিটার এমব্রায়ো। তার মানে আমরা তো লাল কালিটা খুব সহজেই পড়বো, বাট নিচের এই ছোট লেখাটা হয়তো আমরা মিস করে যাব। এই কোশ্চেন দেওয়ার উদ্দেশ্য আপনারা যাতে এই নিচের ছোট লেখাটাও পড়েন। তাহলে আপনাকে যদি এভাবে দেয় 4 to 15 মিলিমিটার এমব্রায়ো, তার মানে আপনি বুঝে যাবেন এটা হচ্ছে 4 to 6 উইকসে যা যা হয় সেগুলো আপনার কাছে জানতে চাইছে। আবার যদি বলে 15 থেকে 30 মিলিমিটার এমব্রায়ো, তাহলে আপনি বুঝে যাবেন 6 থেকে 8 সপ্তাহে যা যা হয় সেগুলো আপনার কাছে জানতে চাইছে। সো আপনি মানে এখানে যে ছোট করে লেখা আছে ব্ল্যাক কালার দিয়ে 4 থেকে 15 মিলিমিটার, 15 থেকে 30 মিলিমিটার এমব্রায়ো, এগুলো কোন উইকসে হয় এটা একটু জেনে রাখবেন, তাহলে আপনি এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবেন। এবং এই ছক পুরো মুখস্থ। তাহলে দেখেন নিউরাল টিউব ফরমেশন হয় না, এখানে নিউরাল টিউব ক্লোজার হবে। কার্ডিয়াক মোশন সিন অন ইউএসজি, ঠিক আছে, ট্রু। হার্টবিট, দেখেন এখানে দেখেন ফার্স্ট হার্টবিট এর ডে 21। এটা আপনারা বলতে পারেন যে আপু আমি তো পড়ছিলাম ডে 21-এ হার্টবিট পাওয়া যায়। ঠিক আছে, এটা আপনি পড়ছেন, বাট আপনার এখানে কোশ্চেনটা কি চাইছে, এটা এই স্টেমটা সঠিক, বাট চাইছে কি 4 to 15 মিলিমিটার সাইজে যখন থাকে। কখন থাকে আমরা একটু আগে দেখে আসলাম, 4 থেকে 6 সপ্তাহে থাকে। তাহলে 21 দিন, এখানে কোশ্চিনে বলছে 21 দিন, 21 দিন আমার কয় সপ্তাহের মধ্যে পড়ে, আপনি যদি 7 দিয়ে ভাগ করেন তাহলে 3 উইকসে পড়ে। তাহলে আমার কি কোশ্চিনের সাথে গেল, আমরা তো কোশ্চিনে পড়ছি যে 4 থেকে 15 মিলিমিটার সাইজ পাওয়া যাবে 4 to 6 উইকসে, কিন্তু আপনার এখানে কোশ্চিন আছে 3rd উইক নিয়ে। সো এটা হচ্ছে ফলস। আশা করি বুঝতে পেরেছেন। Number 23, which information gives accurate information regarding fetal growth? Normal fetal growth is characterized by cellular hypertrophy followed by hyperplasia. এটা ফলস। এখানে হাইপারপ্লাসিয়া হওয়ার পরে শুধুমাত্র হাইপারট্রফি হবে। দেখেন সেলুলার হাইপারপ্লাসিয়া ফলোড বাই হাইপারট্রফি, দেন লাস্টলি অনলি হাইপারট্রফি হবে। সো এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেক সময় এসবিএ তেও আসে, এটা পড়ে রাখবেন। Next, the fetal growth increases linearly until 37 weeks. True. It is controlled by environmental factor in the first half. False. আগে আমরা বুঝে গেছি, কারণ ফার্স্ট হাফে জেনেটিক ফ্যাক্টর হবে আর জেনেটিক এনভায়রনমেন্টালটা সেকেন্ড হাফে হবে। Growth hormone is essential for postnatal growth. True. Fetal growth is predominantly controlled by insulin like growth factor 1, insulin and other growth factor. True.
হুইচ ইজ নট ফলস। তার মানে আপনার এখানে জানতে চাইছে কি, যদি বলতো হুইচ ইজ ফলস তাহলে তো যেগুলো মিথ্যা সেগুলাকে আপনি ট্রু দাগাতেন, বাট এখানে বলছে নট ফলস মানে মিথ্যা নয়। মিথ্যা নয় মানে সত্যি, জাস্ট হুইচ ইজ ট্রু এই কোশ্চেনটাকে ঘুরায় বলছে হুইচ ইজ নট ফলস। তাহলে দেখেন, এ ফুললি ম্যাচিউর ওভাম এটা হচ্ছে লার্জেস্ট সেল ইন দ্য বডি, ট্রু। মেজারিং অ্যাবাউট 150 সেন্টিমিটার, এটা কিন্তু ফলস, 130 মাইক্রন হবে। ইট কনসিস্ট প্রোটোপ্লাজম অ্যান্টি নিউক্লিয়াস, এটাও ফলস। ম্যাচিউর ওভামে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকে, ট্রু। দ্য ওভাম ইজ সারাউন্ডেড বাই সেল মেমব্রেন কল্ড ভিটেলাইন মেমব্রেন, এটা ট্রু। তাহলে আমার এখানে ম্যাচিউর ওভাম মেজারিং 130 মাইক্রন বা মাইক্রোমিটার বলতে পারেন। আর এটা কি নিয়ে কনসিস্ট? সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। আমাদের কোশ্চেনে ছিল প্রোটোপ্লাজম, এই জন্য ওটা ফলস হয়েছিল। সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসটা কোথায় থাকে? এই নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে আবার নিউক্লিওলাস যেটা হচ্ছে অ্যাকসেন্ট্রিক ইন পজিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার অ্যাকসেন্ট্রিককে আরো অন্য টার্ম ব্যবহার করে পেরিফেরাল পজিশন আরো হাবিজাবি অনেক টার্ম ইউজ করে দিতে পারে। সো অ্যাকসেন্ট্রিক ইন পজিশন এই কথাটা মনে রাখবেন। আমাদের লাস্ট এমসিকিউ কোশ্চেন, এটাও একটা টেবিল থেকে নেওয়া হয়েছে, একদম মুখস্থ কোশ্চেন। হুইচ পেয়ার ইজ কারেক্ট রিগার্ডিং ইভেন্টস ফলোইং ফার্টিলাইজেশন? ফোর্থ ডে morula enters the uterine cavity, true. 12th day synthesis of human chorionic gonadotropin, এটা false, এটা হবে 10th। আর 10th to 11 day establishing uteroplacental circulation, এটা ট্রু। 16 ডে প্রাইমারি ভিলাই, ফলস। আমরা কিভাবে পড়ছিলাম? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি 13, 16, 21 এভাবে আমরা পড়ছি, তাহলে ওভাবেই মনে রাখবেন। আর ইয়ক স্যাক 5 উইকস, এটা ফলস। ইয়ক স্যাক হচ্ছে 5.5 উইকস, তাহলে ইয়ক স্যাক এটা 5 পয়েন্ট হবে, 5.5 উইকস। কোশ্চেনটা কোথায় থেকে দেওয়া হয়েছে দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ টেবিল, এখান থেকে কোশ্চেন আসে, এটা মুখস্থ পড়ে ফেলবেন। সবই তো পড়বেন, বাট এটার মধ্যে যেগুলো বেশি আসে, 96 আওয়ার্সটা আসে, তারপরে জোনা পেলুসিডা ডিজাপিয়ার সেইটা আসে, 10th ডেতে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন সিনথেসিস এইটা আসে, 10th to 11 ডেটা আসে যে ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন। আর প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি তো আপনারা পারেন, ফিটাল হার্টবিটও পারেন। আর যে ইয়ক স্যাক আর হচ্ছে জেস্টেশনাল স্যাক, এটা কখন আসে? এটা এই দুইটা, যেহেতু একটা 5 একটা 5.5 খুব কাছাকাছি, সো এই দুইটার মধ্যে একটু ঝামেলা হতে পারে, এই দুইটা একটু পড়ে ফেলবেন। এখন আমাদের এসবিএ আসেন, এসবিএ আমরা সলভ করি। দেখেন কি বলছে। এ 30 years old lady comes to you with the complaint of dysmenorrhea and infertility, which is responsible for this? তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা এন্ডোমেট্রিওসিসের 3 টায়ার্ডের মধ্যে একটা ডিসমেনোরিয়া ছিল, তাহলে আমার এখানে হচ্ছে এন্ডোমেট্রিওসিস হবে, বাকিগুলো হওয়ার কোনো ইয়া নাই। কেন হবে না বাকিগুলো? দেখেন ওভারিয়ান টিউমার এগুলো তো আলাদাই চলে গেল, ওভারিয়ান টিউমার, অ্যাডিনোমায়োসিস, ইউটিআই। পিআইডির সাথে আপনাদের কনফিউশন হতে পারে যে পিআইডি তেও তো ইনফার্টিলিটি হইতে পারে, ডিসমেনোরিয়া হয়, বাট পিআইডি তে আপনার কাছে পেশেন্ট আগে তো অ্যাবডোমিনাল পেইনের কথাও বলতো, তো এখানে তো কোনো অ্যাবডোমিনাল পেইন বলে নাই পিআইডি। আর পিআইডিটা মেনলি তো রিপ্রোডাক্টিভ এজে হয়, যদিও 30 ইয়ার্স ঠিক আছে, বাট এটা একটু 30 থেকে 35, 38 এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। আর পিআইডি তো ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ। আর আপনার কাছে ফার্স্টে আসবে অ্যাবডোমিনাল পেন নিয়ে, সো এখানে আমার অ্যান্সার হবে এন্ডোমেট্রিওসিস। দেখেন এন্ডোমেট্রিওসিসে আপনার পেশেন্টের এজ 30 থেকে 40-র মধ্যে, 45 এর মধ্যে। পেশেন্ট নালী প্যারাস হবে, যার হচ্ছে অথবা একটা বা দুইটা চিলড্রেন থাকতে পারে। তারপরে ইনফার্টিলিটি তো ঠিক আছে। আর আপনার এখানে আমরা যে টায়ার্ড গুলো পড়ে আসছি, এটার মধ্যে সেকেন্ডারি ডিসমেনোরিয়া, ডিসমেনোরিয়ায় 70%, তাহলে আপনার কাছে প্রেজেন্টই করছে ডিসমেনোরিয়া নিয়ে। নেক্সট কোশ্চেন, এ পেশেন্ট সাফারিং ফ্রম পিসিওএস। এই পিসিওএস নিয়ে যে কত কোশ্চেন, তাহলে পিসিওএস তার বিএমআই হচ্ছে 30-এর উপরে, তার মানে সে অনেক অবেজ। হুইচ ইজ কমন ফাইন্ডিংস অফ পিসিওএস, আমরা আগেই জানি, এটা আমরা পড়ে ফেলছি যে আমার এখানে ইনক্রিজ এলএইচ লেভেল, আমরা আগেই পড়ে ফেলছি এখানে কোনটা বাড়বে আর কোনটা কমবে। সিমেন অ্যানালাইসিস, এটা নিয়ে আমরা একটা লেটেস্ট কোশ্চেন পড়ছি, এখন হচ্ছে এসবিএ, যেহেতু এটা আমার নতুন বইতে রেফারেন্সটা আলাদা দেয়া, সো আপনার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য দুই জায়গাতেই দেয়া হয়েছে। তাহলে রিগার্ডিং সিমেন অ্যানালাইসিস হুইচ ইজ ট্রু, এখানে আমার দেখেন সবগুলো পরে স্পার্ম কনসেন্ট্রেশন 20 মিলিয়ন, আপনি দেখেন, তাহলে এগুলো হবে না। আমার এখানে ট্রু হবে ভায়াবিলিটি 54%, ভায়াবিলিটি 54%, এটা হচ্ছে ট্রু হবে। আর আমি এই কোশ্চেনটা যে ছক থেকে নেওয়া হয়েছে সেটা আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি, এই জন্য এখন আর আমি ওখানে গেলাম না, আপনারা এই ছকটা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বেন।
Next, a woman presented with primary amenorrhea, anosmia, and color blindness. Most probable diagnosis. এই তিনটা অ্যানোসমিয়া কালার ব্লাইন্ডনেস বললে আপনারা বুঝে যান যে এটা আমাদের কি হবে, এটা হচ্ছে কালম্যান সিনড্রোম হবে। তাহলে কালম্যান সিনড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, প্রাইমারি অ্যামেনোরিয়া, অ্যানোসমিয়া অ্যান্ড কালার ব্লাইন্ডনেস। নেক্সট, a 18 years girl with primary amenorrhea has diagnosed as a case of Mullerian agenesis where her uterus and vagina is absent. তাহলে প্রবাবল ক্যারিওটাইপ ফাইন্ডিংস কি? আমার এখানে আমরা এই সিনারিওটা পড়ে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে এমআরকেইচ সিনড্রোম, ঠিক আছে? মুলারিয়ান অ্যাজেনেসিস, ইউটেরাস নাই, ভ্যাজাইনা নাই, এমআরকেএস সিনড্রোম। এখন এমআরকেএস সিনড্রোমে কিন্তু তার ইউটেরাস ভ্যাজাইনা নাই, সেটা ঠিক আছে, বাট ওভারি ওভারি তো আছে। সো আপনার ওভারি থেকে ওভাম আসবে এবং ক্যারিওটাইপটাও আমার কি হবে? ফিমেল ক্যারিওটাইপ হবে। ফিমেল ক্যারিওটাইপ কত? 46XX। দেখেন ইন এমআরকেএস সিনড্রোম ওভারিজ আর নর্মাল, আর ওভারি নর্মাল হলে আমার ক্যারিওটাইপটা কত হবে? 46XX। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অর্গানিজম কজ বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যামেনোরিয়া? এটা আমরা জানি যে টিবি হচ্ছে এমন একটা জিনিস যেটা আর কি আপনি মানে কিছু জানেন না, আপনি অপশন গুলো আপনার কাছে অপরিচিত, টিবি আসছে সেটা আপনি দিলে দেখা যাচ্ছে ট্রু হয়ে যায়, মানে এরকম একটা অপশন হচ্ছে ট্রু। সো আমার এখানে অ্যান্সার হবে টিবি। টিবি প্রাইমারি সেকেন্ডারি দুই অ্যামেনোরিয়াই করে। হোয়াট ইজ দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ ওভুলেশন? এটা আপনারা পারেন, এটা হচ্ছে সাবনিউক্লিয়ার ভ্যাকুলেশন। আমাদের এখানে ওভুলেশনের অনেকগুলা একটা আপনাদের বক্স আছে যে আমরা ওভুলেশন কি কিভাবে ডায়াগনোস করি, বাজাল বডি টেম্পারেচার বেড়ে যাবে, আরো কি কি বেড়ে যাবে সেগুলো, এবং সেগুলোর মধ্যে আর্লিয়েস্ট কোনটা? সাবনিউক্লিয়ার ভ্যাকুলেশন। সো আপনারা ওই ছকটা পুরোটাই পড়ে ফেলবেন যে আমাদের সাইন অফ ওভুলেশন, সাইন অফ ওভুলেশন নামে আপনাদের লেকচার শিটেও আছে, সেটা পড়ে ফেলবেন। আর সেগুলোর মধ্যে আর্লি সাইন কোনটা? সাবনিউক্লিয়ার ভ্যাকুলেশন। হোয়াট ইজ দ্য থিওরি অফ ইস্কার এন্ডোমেট্রিওসিস? ইস্কার এন্ডোমেট্রিওসিস আপনার কেন হবে? এন্ডোমেট্রিওসিস মানে তো আমি আগেই বলেছি যে এন্ডোমেট্রিয়াল টিস্যু আদার দেন দ্য নর্মাল সাইড। সো একটা ইস্কার এন্ডোমেট্রিওসিস, যে কোনো একটা অ্যাবডোমিনাল ইস্কার বা আপনার এপিসিওটমি ইস্কার, যে কোনো ইস্কার আপনার এন্ডোমেট্রিওসিস হতে পারে। সেই ইস্কার এন্ডোমেট্রিওসিস হয় আমার কোন থিওরিতে? সেটা হচ্ছে ডিরেক্ট ইমপ্লান্টেশন। Next question, a 32 years old woman has come to you with subfertility. She also has hirsutism. তাহলে আমি তাকে কোন ড্রাগটা ফার্স্টে দিব? তাহলে আমরা তাকে ফার্স্টে কি দিব? মেটফরমিন দিব। সাবফার্টিলিটি নিয়ে আসছে, হার্সুইটিজম আছে, পিসিওএস, তাহলে আমরা মানে যাই হোক না কেন আগে তাকে মেটফরমিন দিব, তারপরে তার সিমটম অনুযায়ী তার হার্সুইটিজম, তার কি মানে আমার কি কি হাইপার ইনসুলিনেমিয়া আছে নাকি থাইরয়েডের কোনো প্রবলেম আছে, মানে কোন হরমোনের প্রবলেম আছে কি আছে সেটা জেনে আমরা পরে তাকে মানে ড্রাগ আন্ডারলাইং দ্য কজ সেটা আমরা তাকে পরে দিব, বাট সবার আগে আমরা মেটফরমিন দিয়ে স্টার্ট করব। তাহলে দেখেন ইন পিসিওএস অল গ্রুপ অফ ওমেন শুড বি প্রেসক্রাইবড metformin ফার্স্ট, then other associated feature should be treated. Which drug causes secondary amenorrhea? Secondary amenorrhea করে কে? ফ্লুক্সিটিন। এটা একটা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ যেটা হচ্ছে আমার হাইপার প্রোলাক্টিনেমিয়া করে। আর এই হাইপার প্রোলাক্টিনেমিয়া এটা ইটসেলফ একটা সেকেন্ডারি অ্যামেনোরিয়ার কজ। মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট ইজ দ্য রেমনেন্ট অফ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও একটা ছক আকারে আছে, আমি জানি আপনারা এটা পারেন। তাহলে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট ইজ দ্য রেমনেন্ট অফ আম্বিলিকাল আর্টারি। এখানে দেখেন এই যে চেঞ্জেস আফটার বার্থ, এই ছকটা পড়ে ফেলবেন। রাইট অ্যান্ড লেফট আম্বিলিকাল আর্টারি, মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, অ্যাডাল্টে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, চেঞ্জেস আফটার বার্থ, ক্লোজার অফ দ্য আম্বিলিকাল ভেন্ট, এখানে কি হবে? লিগামেন্টাম টেরেস অফ লিভার, ডাক্টাস ভেনোসাস থেকে লিগামেন্টাম ভেনোসাম, ফোরামেন ওভালি থেকে ফসা ওভালি, আর ডাক্টাস আটারিওসাস লিগামেন্টাম আটারিওসাম। এটা মনে রাখাও সহজ, আটারিওসাস থেকে আটারিওসাম বলবেন, ফোরামেন ওভালি থেকে ফসা, ভেনোসাস থেকে ভেনোসাম বলবেন। তাহলে বাকি থাকলো আপনার কি? আম্বিলিকাল আর্টারি আর আম্বিলিকাল ভেন বাকি থাকলো। এখন হচ্ছে ওই যে আম্বিলিকাল আর্টারি, এখানে হচ্ছে মিডিয়াল। আচ্ছা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, মিডিয়াল আর মিডিয়ান, মিডিয়ান কিন্তু না, মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। তাহলে এটা একটু মনে রাখতে হবে। নিচের তিনটা তো মনেই থাকবে, উপরের দুইটা একটু ভালোভাবে পড়বেন। সেম কোয়েশ্চেন, আর্চ পাউচ ক্লেপ থেকে হুইচ নার্ভ সাপ্লাই টু দ্য সেকেন্ড আর্চ? ফেসিয়াল নার্ভ। তাহলে ফার্স্টে কে সাপ্লাই দেয়? ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ, সেকেন্ডে ফেসিয়াল নার্ভ, থার্ডে গ্লসোফ্যারেঞ্জিয়াল, ফোর্থে সুপেরিয়র ল্যারেঞ্জিয়াল, আর সিক্সে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল। The clinical importance of Jonah reaction where Jonah pellucida alters its structure.
তাহলে জোনাল রিয়াকশনের আমার ইম্পর্টেন্স কি আমরা জানি, যেটা কি করে, প্রিভেন্ট পলিস্পার্মি। এটা হচ্ছে আমার জোনা পেলুসিডার স্ট্রাকচারটাকে অল্টার করে দেয়, এজন্য পরে আর কোনো স্পার্ম একটা এন্ট্রি করার পরে অন্য স্পার্ম যাতে প্রিভেন্ট করতে না পারে, এজন্য এই স্ট্রাকচারটা অল্টার হয়ে যায়, হার্ডেনিং হয়ে যায়। সো জোনা রিয়াকশনের কারণে আমার কি হয়, প্রিভেন্ট পলিস্পার্মি। এটা আমরা একটা ছক থেকে নিয়েছি, আপনাদের দেখিয়েছি সেই ছক আমি আগেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা এসবি আকারেও আসে, এজন্য এখানে দেয়া হয়েছে। সিনথেসিস অফ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন বাই সিনসাইটোট্রফোব্লাস্ট, কততম দিনে? 10th। 40 number question. A 2 years old boy is admitted to the hospital with pain and hearing defect, and MRI reveals there is developmental defect in auditory tube and middle ear cavity. তাহলে এই অডিটরি টিউব আর মিডিল ইয়ার ক্যাভিটি, এটা হচ্ছে আমার কোন জায়গা, মানে অডিটরি টিউব আর মিডিল ইয়ার ক্যাভিটি এটা কোন পাউচ থেকে আসে, কোশ্চিন হচ্ছে এইটা। তাহলে আমরা এটা জানি, এটা হচ্ছে আমার ফার্স্ট পাউচ থেকে আসে। এখন আপনার এই কোশ্চেনটা আপনার সামনে যে সিনারিওটাই থাকে, এখানে 2 ইয়ার্স থাক, 5 ইয়ার্স থাক, বা অন্য কোনো ইফেক্ট থাক, আপনার লাস্টের কোশ্চেন কি আসলো, অডিটরি টিউব আর মিডিল ইয়ার ক্যাভিটি কোন পাউচ থেকে আসে। তো আপনার এখানে আরো অনেক বড় সিনারিও দিতে পারে, সেটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। আমরা যখন আর কি ক্লাস করতাম, তখন আমাদের আর ভাই আপুরা আমাদের এভাবে শিখাই দিছিল যে আমরা এরকম অনেক বড় সিনারিও দেখলে আমরা লাস্টের লাইনটা আগে পড়বো, তারপরে সেটা পড়ে যদি আমার কাছে মনে হয় যে উপরেরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা এটার সাথে রিলেটেড, তাহলে আমি উপরেরটা আমি আরো ভালোভাবে পড়বো। আর যদি মনে হয় যে না, ডিরেক্ট কোশ্চেন চাইছে যে অডিটরি টিউব আমার কোন পাউচ থেকে আসে, তাহলে তো আমার এইভাবে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। দ্যাট মিন্স আপনি যদি লাস্টের লাইনটা আগে পড়েন, তাহলে কতটুকু গুরুত্ব দিয়ে আপনার উপরের সিনারিওটা পড়তে হবে সেটা আপনি বুঝতে পারবেন। তাহলে অডিটরি টিউব, মিডল ইয়ার ক্যাভিটি এটা ফার্স্ট পাউচ থেকে আসে। দেখেন মাল্টিপল প্রেগন্যান্সি অর টুইন প্রেগন্যান্সি থেকে আরেকটা কোয়েশ্চেন, রিগার্ডিং কনজয়েন্ট টুইন হুইচ পেয়ার ইজ কারেক্ট। তাহলে দেখেন থোরাকোপ্যাগাস অ্যাবডোমিনাল ওয়াল, ওমফ্যালোপ্যাগাস, থোরাকোপ্যাগাস কি অ্যাবডোমিনাল ওয়াল, এটা তো বোঝাই যাচ্ছে থোরাক্স, তাহলে চেস্টল হইতো। আর ওমফ্যালোপ্যাগাস এটা হয়তো অ্যাবডোমিনাল ওয়াল, এখানে লেখা চেস্ট ওয়াল। ক্র্যানিওপ্যাগাস, ক্র্যানিও মানে কি মাথা, তাহলে বোঝা যাচ্ছে যে এটা হেড রিলেটেড কিছু হবে, বাট এখানে দেয়া বাটোক্স। পায়োপ্যাগাস এটা হচ্ছে বাটোক্স। আর ইস্টিওপ্যাগাস এখানে লেখা হেড, সো ইস্টিওপ্যাগাস তো হেড হবে না। তাহলে আমার এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে পায়োপ্যাগাস বাটোক্স। এটা আপনি যদি কিছু নাও জানেন, তারপরেও মিনিং বের করে করে আপনি অ্যান্সারটা দাগাতে পারবেন। A 34 years old lady presented to you with the complaint of increased appetite, sweating, palpitation, and এটা heat intolerance হবে, insomnia and weight loss. The organ which is responsible behind this condition is derived from. তার মানে আমার এখানে যে সিনারিওটা দেয়া আছে, এটা কিসের সিনারিও, এটা হচ্ছে আমার থাইরয়েড ডিসঅর্ডার। সেটা হতে পারে হাইপার, হতে পারে হাইপোথাইরয়েড, সেটা আপনাদের বের করতে বলে নাই। আপনার এখানে বলছে এই যে আমার থাইরয়েড ডিসঅর্ডারটা হলো, মানে এই যে আমার যে ফিচার গুলো ডেভেলপ করলো, সোয়েটিং, পালপিটেশন, হিট ইনটলারেন্স, এটার জন্য যে অর্গানটা রেসপন্সিবল, তার মানে আমার থাইরয়েড গ্ল্যান্ড রেসপন্সিবল। এখন হচ্ছে এই থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থেকে আসে, কোশ্চেন হচ্ছে এটা। তাহলে আমার অ্যান্সার হবে থাইরয়েড ডাইভার্টিকুলাম। থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু কোনো পাউচ থেকে আসে না। দেখেন, the thyroid gland does not develop from pharyngeal pouch. It develops from the thyroid diverticulum, which forms from the midline endoderm between the floor of the pharynx and copula at the point later indicated by foramen cecum. এত কিছু আপনার পড়ার দরকার নাই, পড়বেন কি থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থেকে আসে, থাইরয়েড ডাইভার্টিকুলাম। এটা কোনো পাউচ থেকে আসে না। প্যারাথাইরয়েড কিন্তু পাউচ থেকে আসে, বা থাইরয়েড আসে না। এই কোশ্চিনটা দেওয়ার উদ্দেশ্য এটাই, যাতে আপনারা থাইরয়েড প্যারাথাইরয়েড ভেবে ভুল না করেন। Next question. Many important hormones released from placenta. Among all, which one is first released? তাহলে আমরা জানি এটা হবে কি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন এন্ড রিল্যাক্সিন দুইটাই হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে রিলিজড হয় প্লাসেন্টা থেকে, বাট হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন হচ্ছে ফার্স্ট। এটা আপনার এমসিকিউ থাকলে কিন্তু রিল্যাক্সিনও ট্রু হতো। নেক্সট, ডিউরিং মোটিলিটি অফ দ্য স্পার্ম এনার্জি কামস ফ্রম হুইচ পার্ট। এখন হচ্ছে এনার্জি কোথায় থেকে আসবে, যে পার্টে আমার মাইটোকন্ড্রিয়া থাকবে সেখান থেকে আসবে। তাহলে একটা স্পার্মের মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে, তার মিডিল পিসে। সো মোটিলিটি অফ দ্য স্পার্মে এনার্জি আসবে মিডিল পিস থেকে। দেখেন মিডিল পিস কন্টেন মাইটোকন্ড্রিয়া এন্ড মাইটোকন্ড্রিয়া গিভস এনার্জি ফর মোটিলিটি অফ স্পার্ম। নেক্সট, ফার্টিলাইজেশন, the process by which male and female gametes fuse, where fertilization is occurred.
এটা তো খুবই কমন কোশ্চেন এবং খুবই সহজ। আমরা জানি ফার্টিলাইজেশন কোথায় হয়? অ্যাম্পুলারি রিজিয়ন অফ দ্য ইউটেরাইন টিউব অর ফ্যালোপিয়ান টিউব। Next question. A 30 years old woman came to gynae OPD with the USG report showing polyhydramnion. What is the main function of the amniotic fluid? Amniotic fluid এর main function কি? দেখেন এখানে কি বলছে, একটা যে shock absorber, maintains an even temperature to protect the fetus, it guards against umbilical cord compression, it flushes the birth canal at the end of first stage of labor. এখানে যে পাঁচটা অপশন দেওয়া আছে এই পাঁচটাই আমার ট্রু, বাট আপনার এখানে চাইছে কি মেন ফাংশন। তাহলে আমাদের সবকিছুর প্রধান উদ্দেশ্য কি বলেন? সবকিছুর প্রধান উদ্দেশ্য হচ্ছে পেটের মধ্যে যে বাচ্চাটা আছে তাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে আমার এখানে মেন ফাংশন কি? টু প্রোটেক্ট দ্য ফিটাস। বাকিগুলো অবশ্যই ফাংশন, বাট মেন ফাংশন হচ্ছে টু প্রোটেক্ট দ্য ফিটাস। অ্যান্সার হচ্ছে সি। Next question. Phytomaternal exchange of gases and nutrients occur by several mechanisms through the placenta. Among this mechanism, by active transfer, which substance are exchanged? তাহলে অ্যাক্টিভ ট্রান্সফারে আমার কি যায়? অ্যামিনো অ্যাসিড এন্ড লার্জ আয়ন। সো এখানে আপনার অ্যাক্টিভ ট্রান্সফার নিয়ে কোশ্চেন আসছে। আপনার তো সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন এগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। এবং অ্যানাদার যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যে আইজিজি, এটা কিভাবে যায়? তাহলে আপনার এগুলো পড়তে হবে। দেখেন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড কিভাবে যায়? সিম্পল ডিফিউশনের মাধ্যমে যায়। আর গ্লুকোজ আর অ্যামিনো অ্যাসিড ফ্যাসিলিটেটেড ডিফিউশন। প্রোটিন, ইমিউনোগ্লোবুলিন এটা হচ্ছে এন্ডোসাইটোসিস। অ্যান্ড মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটার মধ্যে একটু টুইস্ট আছে, দেখেন আইজিজি, এটা কিন্তু বোথ এন্ডোসাইটোসিস অ্যান্ড এক্সোসাইটোসিস। আইজিজি ইজ টেকেন আপ বাই এন্ডোসাইটোসিস ফ্রম ম্যাটার্নাল সার্কুলেশন। মানে মায়ের বডি থেকে, ম্যাটার্নাল সার্কুলেশন থেকে যখন প্লাসেন্টার মধ্যে আসবে সেটা আসবে এন্ডোসাইটোসিসের মাধ্যমে। বাট প্লাসেন্টা থেকে যখন ফিটাসে ট্রান্সফার হবে সেটা হবে এক্সোসাইটোসিসের মাধ্যমে। সো আইজিজি দুইটা মেকানিজমেই যেহেতু আসে, এন্ডোসাইটোসিস এন্ড এক্সোসাইটোসিস, আপনার কোশ্চেনে খেয়াল রাখতে হবে যে ট্রান্সফার টু ফিটাস বলছে নাকি ফ্রম ম্যাটার্নাল সার্কুলেশন বলেছে। ম্যাটার্নাল সার্কুলেশন বললে এন্ডোসাইটোসিস দাগাবেন, আর ট্রান্সফার টু ফিটাস বললে এক্সোসাইটোসিস দাগাবেন। এটা এসবি আকারেও আসে আলাদাভাবে, শুধুমাত্র এই ডি নাম্বার অপশনটা এসবি আকারে আসে, আর বাকি যেগুলো সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এগুলো এমসিকিউ আকারে আসে। সো এটা অনেক গুরুত্ব সহকারে পড়বেন। Next question. A 30 years old pregnant woman came to you with her third trimester USG report and complained there was a single live fetus in last trimester USG, but was twin pregnancy in her first trimester USG. Which term defines the condition? তাহলে এটা আপনার কি বুঝালো, যে একটা 30 বছরের প্রেগনেন্ট মহিলা আপনার কাছে আসছে, তার লাস্ট টাইমিস্টার, থার্ড টাইমিস্টারের আল্ট্রা রিপোর্ট নিয়ে আসছে যে সেখানে তার সিঙ্গেল লাইভ ফিটাস। বাট সে আপনাকে বলছে সে যখন তার ফার্স্ট টাইমিস্টারে আল্ট্রা করছিল তখন দেখা গেছিল সেখানে হচ্ছে টুইন প্রেগন্যান্সি ছিল, কিন্তু এখন সিঙ্গেল প্রেগন্যান্সি। তাহলে এটাকে আমরা কি বলবো? দেখেন আপনি যদি কিছু নাও জানেন তাও বলবেন। আমরা কি বলি? দুইটা থেকে একটা হয়ে গেছে, মানে কি একটা ভ্যানিস হয়ে গেছে। সো এটা আমার হবে ভ্যানিসিং টুইন। অ্যাপিয়ারিং টুইন তো হবেই না, ভ্যানিসিং টুইন, ডিসকর্ডেন্ট টুইন গ্রোথ, কনজয়েন্ট টুইন, টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, এগুলো কিছুই হবে না। উত্তর হবে ভ্যানিসিং টুইন। তাহলে মাল্টিপল প্রেগন্যান্সি থেকে কিন্তু আপনারা দুইটা এক্সট্রা কোশ্চেন পালেন, এবং সেই দুইটা আপনি না পড়লেও পারবেন, মানে একটু মাথা খাটায় পড়লে এটা পারা সম্ভব। যে দুইটা বাচ্চা ছিল এখন একটা হয়ে গেছে, মানে একটা ভ্যানিস হয়ে গেছে, ভ্যানিসিং টুইন। এবং এটা 21% কেসে হয়। আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। 49 দেখেন, এ 30 ইয়ার্স ওল্ড ওম্যান কেম টু দ্য হসপিটাল উইথ হার 36+ weeks অফ টুইন প্রেগন্যান্সি উইথ লেবার পেন। Two female baby was delivered per vaginally, but there was a fusion between them. Which type of fusion is more common? কিছুক্ষণ আগের যে কোশ্চেন ছিল সেখানে আমরা পড়ছি যে কোথায় কোন ফিউশন হলে সেটাকে আমরা কি বলবো। যদি হচ্ছে মানে থোরাকোপ্যাগাস কখন বলবো, কখন আমরা পায়োপ্যাগাস বলবো? চেস্টল হলে থোরাকোপ্যাগাস, পায়োপ্যাগাস হচ্ছে আমরা কি বলবো, বাটক হইলে পায়োপ্যাগাস বলবো। এরকম আমরা টার্ম গুলা পড়ছি। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই যে সবগুলা যে থোরাকোপ্যাগাস, পায়োপ্যাগাস, ক্র্যানিওপ্যাগাস হয়, এগুলোর মধ্যে মোর কমন কোনটা? তাহলে আমার মোর কমন হচ্ছে থোরাকোপ্যাগাস। দেখেন among them thoracopagus was most common. Last question. A 35 years old pregnant woman came to gynecologist and giving history of being pregnant by artificial reproductive technology and showing her USG reporting multiple pregnancy. In multiple pregnancy, which one is most common? এখানে আপনাকে কি বলছে? মাল্টিপল প্রেগন্যান্সি।
মাল্টিপল প্রেগনেন্সিতে আমার কোন মাল্টিপল প্রেগনেন্সিটা বেশি কমন, সেটা কি আইডেন্টিক্যাল টুইন, নাকি ইউনিওকুলার টুইন, নাকি অনলি টুইন প্রেগনেন্সি, ফ্যাটার্নাল টুইন, কোয়াড্রিপ্লেট? তাহলে আপনি এখানে দেখেন আমরা কি জানি, মোনোজাইগোটিক টুইনের অপর নাম কি বলেন? মোনোজাইগোটিক, আপনি আগে আমার এই ইয়াটা দেখেন, মোনোজাইগোটিক টুইনের যে নাম আর ডাইজাইগোটিক টুইনের নাম, এর নামগুলো আপনার পড়তে হবে। আমরা কি জানি ডাইজাইগোটিক টুইনের নাম ফ্যাটার্নাল, বাইনোকুলার। তাহলে এখানে দেখেন আইডেন্টিক্যাল আর ইউনিকুলার, এটা হচ্ছে মোনোজাইগোটিক টুইনের নাম। তাহলে আমার এখানে মোনোজাইগোটিক টুইন তো হবে না। তারপরে শুধু টুইন, শুধু টুইন বলতে তো মোনোজাইগোটিকে বোঝায়, ডাইজাইগোটিকে বোঝায়, সো এটা যেহেতু এস টার্ম, এটাও হবে না। তাহলে আমার এখানে অ্যান্সার হবে কি ফ্র্যাটার্নাল টুইন। কারণ কি, এখানে আমার অ্যান্সার ডাইজাইগোটিক টুইন। এই যে ডাইজাইগোটিক টুইন ইজ দ্য মোস্ট কমন, মানে 80% হচ্ছে আপনার ডাইজাইগোটিক আর 20% মোনোজাইগোটিক। এখন আপনার অপশনে যেগুলো আছে সেগুলো সব মোনোজাইগোটিক টুইনের সিনোনিম দেয়া, সো এটা তো হবে না। আর ফ্র্যাটার্নাল মানে ডাইজাইগোটিক টুইন, এই জন্য আমার এখানে অ্যান্সার হবে ফ্র্যাটার্নাল টুইন। আশা করি বুঝতে পেরেছেন। দ্যাট মিন্স এই কোশ্চিনটা হচ্ছে আপনার সিনোনিম দিয়ে আসছে, আপনার সিনোনিমটা জানতে হবে যে ফ্র্যাটার্নাল টুইন মানে মোনোজাইগোটিক টুইনের আদার্স কি কি সিনোনিম আছে, অ্যান্ড ডাইজাইগোটিক টুইনের আদার্স কি কি সিনোনিম আছে। এই সিনোনিম গুলো জানলে আপনারা এই কোশ্চিনের অ্যান্সার করতে পারবেন। এতক্ষণ ধরে অনেক ধৈর্য সহকারে আমার সাথে আপনারা ক্লাস করলেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি এই কোশ্চিন গুলো পড়লে আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনাদের মেন এক্সামে আপনারা অনেকটাই কোরিলেট করতে পারবেন। আমি যেভাবে পড়াই দিলাম একটা কোশ্চিনের সাইড বাই সাইড আদার্স কোশ্চিন গুলো পড়ে ফেলার চেষ্টা করবেন। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।